হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর চিন্তা আলোচনা করো। অর্থাৎ সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর যে থট সেটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। আর আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নাও। দেখো কি বলা হচ্ছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাষ্ট্রচিন্তায় সমাজতান্ত্রিক ভাবনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সমাজতান্ত্রিক ভাবনার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ছাত্রজীবন থেকে শুরু করে স্বাধীন ভারতের স্থপতি হিসাবে তার জীবন জুড়ে এই আদর্শ ছিল তার পথপ্রদর্শক। তারপরে বলা হচ্ছে, দেখো, সমাজতান্ত্রিক নীতির ভিত্তিতেই তিনি তার স্বপ্নের ভারতকে গড়ে তোলার ব্যাপারে সক্রিয় ছিলেন। তার এই সমাজতান্ত্রিক আদর্শ ছিল মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবতাবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণের সমন্বয়। এবার দেখো সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর ধারণা। দেখো প্রথম পয়েন্ট এখানে আছে, দেখো সমাজতন্ত্রের প্রকৃতি এবং উৎস। এখানে কি বলা হচ্ছে, দেখো পণ্ডিত নেহরুর কাছে সমাজতান্ত্রিক আদর্শ নিছক একটি অর্থনৈতিক মতবাদ ছিল না, বরং তা একটি জীবনধারা এবং সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হিসাবে গুরুত্ব লাভ করেছে। ছাত্রজীবনে তিনি ইংল্যান্ডের ফেবিয়ান সমাজবাদের দ্বারা প্রভাবিত হন। পরবর্তীতে 1920 দশকের শেষের দিকে ইউরোপ ভ্রমণ এবং বিশেষ করে 1927 সালে মস্কোতে রুশ বিপ্লবের 10ম বার্ষিকী সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা তার সমাজতান্ত্রিক ধ্যান ধারণাকে বাস্তবের সুদৃঢ় ভিত্তির ওপর উন্নত ও সমৃদ্ধ করে। তিনি সোভিয়েত রাশিয়ার পরিকল্পিত অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়ায় গভীরভাবে আস্থাশীল ছিলেন। তারপরে বলা হচ্ছে, দেখো পরের পয়েন্ট, পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং শ্রেণীহীন সমাজ। নেহরু ভারতে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন তা ছিল গণতান্ত্রিক সমাজতন্ত্র। তিনি শ্রেণীহীন সমাজ ব্যবস্থার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সমাজের সামগ্রিক রূপান্তর সাধনের ওপর জোর দেন। তবে এই রূপান্তর সাধনের ক্ষেত্রে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ও অহিংসা অনুসরণের পক্ষপাতী ছিলেন, যা মহাত্মা গান্ধীর দ্বারা প্রভাবিত। তার পরিকল্পিত সমাজ ব্যবস্থায় কোনো শোষণ থাকবে না, বৈষম্য বিলুপ্ত হবে এবং উন্নয়নের জন্য সকলের সমান সুযোগ সুবিধা পাবে। নেহরুর কাছে সমাজতন্ত্রের অর্থ ছিল শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, বরং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তারপরে বলা হচ্ছে, দেখো অর্থনৈতিক সাম্য ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। নেহরুর সমাজতান্ত্রিক উদ্দেশ্য ছিল অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। তার অভিমত অনুসারে সমাজতন্ত্রের মূল উদ্দেশ্য হল উৎপাদনের উপাদানগুলির বণ্টনের মৌলিক মাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করা এবং রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা। তিনি জমিদার, শিল্পপতি এবং অভিজাত সামন্ত শ্রেণীর শোষণপীড়ন থেকে জনসাধারণের মুক্তি সাধনের কথা বলেন। তার সমাজতান্ত্রিক পরিকল্পনায় নিয়ন্ত্রিত কিছু ক্ষেত্র ছাড়া ব্যক্তিগত সম্পত্তির অবসানের কথা বলা হয়েছে। তিনি শিল্পায়ন, কুটির শিল্পের বিকাশ, বিদ্যুতায়ন এবং গ্রাম উন্নয়নের মতো কার্যক্রমে রাষ্ট্রীয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। এবারে পরের পয়েন্ট কি আছে, দেখো সমাজতন্ত্রের অপরিহার্যতা, অর্থাৎ সমাজতন্ত্র মোস্ট ইম্পর্টেন্ট আর কি বলেছেন নেহরু। এই পয়েন্টটা আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর আজকে ক্লাসে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো নেহরু মনে করতেন সমাজতন্ত্র হলো সমগ্র বিশ্বের তথা ভারতের সমস্যাসমূহের সমাধানের একমাত্র মন্ত্র। তিনি দারিদ্র্য, ব্যাপক বেকারত্ব, অধঃপতন ও পরাধীনতার অভিশাপ থেকে
মুক্তির একমাত্র পথ হিসাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্যতার কথা বলেন। তার মতে অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতার অস্তিত্ব অসম্ভব। তিনি তার আত্মজীবনীতে বলেন যে জাতীয়তাবাদ আন্দোলনের সফলতা এবং চূড়ান্তভাবে বিশ্বব্যাপী পুঁজিবাদের মোকাবিলায় সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা অপরিহার্য। তারপরে কি বলা হচ্ছে দেখো পরের পয়েন্ট, স্বাধীন ভারতের প্রায়োগিক রূপ মিশ্র অর্থনীতি। স্বাধীন ভারতের প্রায়োগিক রূপ কি বলা হচ্ছে, মিশ্র অর্থনীতি এবং আবাদী প্রস্তাব। এখানে বুঝে নাও পয়েন্টটা, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নেহরু সমাজতান্ত্রিক পথে দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। 1955 সালের জানুয়ারি মাসে কংগ্রেসের আবাদী অধিবেশনে তার সমাজতান্ত্রিক মতাদর্শের প্রায়োগিক পরিকল্পনা পরিলক্ষিত হয়। এই অধিবেশনে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থার নীতি গৃহীত হয়। এই নীতিতে উৎপাদনের প্রধান উপাদান সমূহের ওপর সামাজিক মালিকানা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দ্রুত উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার কথা বলা হয়। তবে ভারতীয় সমাজের বহু বিচিত্র প্রকৃতি এবং সমস্যার জটিলতা বিবেচনা করে তিনি পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের সমন্বয় ঘটিয়ে মিশ্র অর্থনীতি গ্রহণ ও প্রয়োগ করেন। এই ব্যবস্থায় রাষ্ট্রের উদ্যোগে বুনিয়াদি ও ভারী শিল্পসমূহের জাতীয়করণের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকেও শিল্পের সুযোগ দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে দেখো উপসংহার, এখানে কি বলা হচ্ছে দেখো, জওহরলাল নেহরু সমাজতান্ত্রিক চিন্তা ছিল তার মানবতাবাদী মূল্যবোধ, বৈজ্ঞানিক যুক্তি ও গণতান্ত্রিক বিশ্বাসের ফলস্বরূপ। তিনি ভারতে শ্রেণীহীন শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি তার এই চিন্তাকে রূপায়িত করার চেষ্টা করেন, যা আধুনিক ভারতের আর্থসামাজিক ভিত্তিকে সুদৃঢ় করেছিল। এবার হচ্ছে দেখো নেহরুর সমাজতান্ত্রিক চিন্তার মূল বৈশিষ্ট্য কী ছিল। পরের প্রশ্ন, এই দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য। দেখো আজকে একটা কথা বলি, গোলাটা আমার ভাঙা ভাঙা লাগতে পারে, কারণ আজকে অনেকগুলো ক্লাস ছিল এবং অনেকগুলো ক্লাস করানোর পরে আমার আজকে শরীরের অবস্থা অতটাও ভালো নয়, তাও তোমাদের আজকে ক্লাসটা আমি দিলাম, ঠিক আছে, কারণ সিলেবাসটা এগোতে হবে, সেই কারণে তোমাদের আমি ক্লাসটা দিলাম। দেখে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। আর নোটসগুলোর কোয়ালিটি দেখছো তোমরা যে অনার্সের কোয়ালিটি কিন্তু মেনটেন করা হয়েছে যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। দেখো প্রথমেই ভূমিকা দেখো, আধুনিক ভারতে রাষ্ট্রচিন্তার ইতিহাসে জওহরলাল নেহরু এক স্বতন্ত্র ও নিজস্ব ধারা প্রবর্তন করেছিল। মহাত্মা গান্ধীর যোগ্য উত্তরসূরি হিসাবে এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রায় 2 দশক ধরে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনকে প্রভাবিত করেছেন। তার রাজনৈতিক চিন্তাধারা ছিল মূলত পুঁজিবাদী ব্যবস্থা ও সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যবর্তী এক বিকল্প ব্যবস্থা, যার ভিত্তি ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং পরিকল্পিত অর্থনীতি। নেহরুর এই চিন্তাধারাই আধুনিক ভারতের রাজনৈতিক কাঠামোকে দৃঢ় করেছে। এবার হচ্ছে দেখো নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য সমূহ। নেহরুর রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলো 1 নম্বর হচ্ছে গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা এবং সংসদীয় গণতন্ত্র। নেহরু ছিলেন ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার এক বিশিষ্ট প্রবর্তক ও পূজারী। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সংসদীয় গণতন্ত্রই মানব সভ্যতার ইতিহাসে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা এবং এটি ভারতীয়দের মানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও নাৎসিবাদকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। নেহরুর কাছে গণতন্ত্র কেবল রাজনৈতিক স্বাধীনতাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা আর্থসামাজিক ক্ষেত্রেও সম্প্রসারিত হওয়ার কথা ছিল। তিনি ব্যক্তি স্বাধীনতা ও রাজনৈতিক গণতন্ত্রের ওপর আস্থাশীল ছিলেন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সফল করার জন্য আইনের শাসন ও মানবাধিকার সম্প্রসারণের ওপর জোর দেন।
তারপর হচ্ছে দেখো গণতান্ত্রিক সমাজতন্ত্র। নেহরুর রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সমাজতান্ত্রিক ভাবনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি চেয়েছিলেন সাম্য, সামাজিক ন্যায় ও নিরাপত্তার ভিত্তিতে ভারতীয় সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে। তার সমাজতান্ত্রিক আদর্শ ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা। তার পরিকল্পিত সমাজ ব্যবস্থায় শোষণ থাকবে না এবং উন্নয়নের জন্য সকলের সমান সুযোগ সুবিধা পাবে। এটি ছিল তার কাছে কেবল রাজনৈতিক গণতন্ত্র নয়, বরং অর্থনৈতিক গণতন্ত্র কায়েম করার নীতি। এই আদর্শের প্রায়োগিক রূপ দিতেই 1955 সালে কংগ্রেসের আবাদী অধিবেশনে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থার নীতি গৃহীত হয়। পরের পয়েন্ট কি আছে দেখো, পরিকল্পিত অর্থনীতি ও মিশ্র অর্থনীতির ধারণা। সমাজতান্ত্রিক আদর্শের প্রতি আনুগত্যের কারণে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করতেন দারিদ্র্য, বেকারত্ব ও অন্যান্য সামাজিক সমস্যার সাম্যক সমাধানের জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ অপরিহার্য। স্বাধীন ভারতে তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন শুরু করে। তবে তিনি সমাজতন্ত্রকে হুবহু গ্রহণ না করে ভারতীয় সমাজের জটিলতা বিবেচনা করে মিশ্র অর্থনীতি মডেল গ্রহণ করেন। এই মডেল বুনিয়াদি ও ভারী শিল্পসমূহের রাষ্ট্রীয় উদ্যোগকে প্রাধান্য দেওয়া হয় এবং এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকেও শিল্পায়নের সুযোগ দেওয়া হয়। তারপর দেখো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় ঐক্য। নেহরু রাজনৈতিক চিন্তার এক গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা। ভারতের মতো বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির দেশে জাতীয় ঐক্য সংহতি বজায় রাখার জন্য তিনি ধর্মনিরপেক্ষতাকে অপরিহার্য মনে করেন। তিনি রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন রেখে সকল নাগরিকের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে চেয়েছিল। তার এই ভাবনা বহুত্ববাদী ভারতের রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হয়েছিল। তারপরে আছে দেখো জোট নিরপেক্ষতা ও আন্তর্জাতিকতাবাদ। আন্তর্জাতিক ক্ষেত্রে নেহরু জোট নিরপেক্ষতার নীতির অন্যতম স্থপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বিশ্বে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি সামরিক জোট গঠিত হয়, তখন নেহরু ভারতের জন্য স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য ছিল কোনো সামরিক জোটে যোগ না দিয়ে স্বাধীনভাবে বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা রক্ষা করা। তার এই আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গি ভারতের সার্বভৌমত্ব এবং বিশ্বের দরবারে ভারতের সম্মান প্রতিষ্ঠা করেছিল। এবার উপসংহার দেখো, জওহরলাল নেহরুর রাজনৈতিক চিন্তাধারা ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও এটা অটা কেটে দেবে, জোট নিরপেক্ষতার এক সুচিন্তিত মিশ্রণ। তার এই সমন্বয়বাদী দৃষ্টিভঙ্গি আধুনিক ভারতের সংবিধান, পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কাঠামোর ভিত্তি রচনা করে। তার গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণা যদিও পরবর্তীকালে বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে, তবুও স্বাধীন ভারতের স্থপতি হিসাবে তার এই রাজনৈতিক চিন্তাই ভারতকে এক স্থিতিশীল, গণতান্ত্রিক এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর।